শুভেচ্ছা সবাইকে। রক অ্যান্ড রোল বিনোদন পর্ব 7, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক বেগম শাহানারা আব্দুল্লাহর মহাপ্রাণে আমরা শোকাহত। এই শোকের মাঝেও আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের বরিশালের, আমাদের প্রাণের মানুষ, আমাদের সবার ভালোবাসার মানুষ আজকে আমাদের মাঝে অতিথি হয়ে আছেন সবার প্রিয় গুণী অভিনেতা মোশাররফ করিম ভাইয়া। ভাই কেমন আছেন? হ্যাঁ, বেশ ভালো, বেশ ভালো। আহ তোমাদের অবস্থা কি, কেমন আছো? এই ভাই ভালো আছি আমরাও, আপনার দোয়ায়। তো ভাইয়া আমরা আপনার ছোটবেলার গল্প শুনতে চাই। প্রথম স্কুল, শৈশবের বন্ধুদের সাথে আড্ডা একটু কাইন্ডলি যদি আমাদের একটু শেয়ার করতেন। ছোটবেলার গল্প বললে আমার এগুলো নিয়ে এমনিতে লেখারও প্ল্যান আছে, সময় হয়তো লিখবো। কিন্তু একদম ছোটবেলায় স্কুল লাইফ বলতে গেলে আমার বাসাটাই স্কুল। আমি ক্লাস 3 পর্যন্ত কোনো স্কুলে ভর্তি হইনি, মানে আমার বাবা ভর্তি করেন নাই। তখন ঢাকায় আমাদের বাসা ছিল গুলিস্তানের দিকে, এবং ভর্তি না করার কারণ হচ্ছে যে আমি খুব ছোটবেলায় 2-3 বার হারিয়ে যাই আর কি, বাসা থেকে বের হয়ে যাই, আবার আমাকে খুঁজে আনে। তো যে কারণে একটা এক ধরনের ভয় ছিল আমাকে নিয়ে, যে এই ছেলে কোথায় হারায় যায় কোনো ঠিক নাই। তো ক্লাস 3 পর্যন্ত বাসায় পড়াশোনা। আমার যে একজন শিক্ষক ছিলেন, গৃহ শিক্ষক, ওনাকে আমরা কাকু বলতাম। আমরা বরিশালের লোকজন তো আদর করে কাকু বলি, অন্যান্য লোকজন, দেশের যা অঞ্চলের লোকজনও বলে। তো ওনার নাম ছিল সুলতান, সুলতান কাকু। উনি পড়াতেন, খুব কড়া ধাতের মানুষ ছিলেন। তো উনি একদম সাপ্তাহিক পরীক্ষা নিতেন, মাসিক পরীক্ষা নিতেন, ষান্মাসিক পরীক্ষা নিতেন, ত্রৈমাসিক, তারপরে বার্ষিক পরীক্ষা, এবং পরীক্ষা টরীক্ষা নিয়ে, এবং তারপরে এক ক্লাস থেকে আর ক্লাসে প্রমোশন দিতেন। তো সেই অর্থে আমার প্রথম স্কুল হচ্ছে আমার বাসাই, ক্লাস 3 পর্যন্ত। তারপর ক্লাস 3-তে ভর্তি হই সেগুনবাগিচা স্কুলে। তো সেগুনবাগিচা স্কুলে ক্লাস 3, 4, 4-এর শেষ দিকে আমি চলে আসি আমার গ্রামের বাড়িতে। গ্রামের জি। বাড়িতে গৌরদী, আমার গ্রামের বাড়ি, এবং গ্রামের নাম পিঙ্গলাকাঠি, গরঙ্গল বরাদি। তো ওখানে একটা, যে স্কুলে আমি ভর্তি হই, সেই স্কুলটার নামটা বড় অদ্ভুত। আহ আমার জীবনে অনেক অদ্ভুত বিষয়ের সংযুক্তি আছে। উম, স্কুলটার নাম হচ্ছে পিঙ্গলাকাঠি চিপার টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা ব্রিটিশ পিরিয়ডের একটা স্কুল, একসময় হয়তো টোল ছিল, মানে পণ্ডিতরা পড়াতেন। তো সেরকম একটা পুরোনো স্কুল, খালের পাড়ে একটা স্কুল, সেই স্কুলে এসে ভর্তি। এবং প্রথম যখন ভর্তি হই, তখন একটা ধাক্কা লাগে আর কি, যে স্কুলে ফ্যান নেই, লাইট নেই, তখন ইলেকট্রিসিটি ছিল না ওখানে। এই জায়গায় আসলে কিভাবে সম্ভব? ঢাকা শহর থেকে একটা ছেলে ওখানে গিয়ে, আমি যে স্কুলে পড়তাম সেখানে তো বেশ সুযোগ সুবিধা। ওখানে দেখা যাচ্ছে যে সেই দরজার কবাট নেই, জানালার কবাট নেই, হ্যাঁ, সব খোলা। তো তার মধ্যেই পড়াশোনা হচ্ছে। তো প্রথম বেশ ধাক্কা খাই, এবং গরমটা সহ্যই করতে পারতাম না। তো আস্তে আস্তে, এবং প্রথম প্রথম যেটা হয় আর কি গ্রামে ওই বাচ্চাদের মধ্যে, যে এই ছেলেটা ঢাকা থেকে আসছে, তো একটু আলাদা, এবং একটু আলাদা নজরে দেখা যায় কিনা। তো যারা প্রথম থেকে একটু আলাদা নজরে দেখা, একটু টিজ করা যা হয় আর কি, সেগুলো সবই চলছিল। তারাই আস্তে আস্তে খুব বন্ধু হয়ে যায়, ভীষণ ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। এবং তারপরে ক্লাস 5 to 10 পর্যন্ত, এই টোটাল টাইমটাই আমি প্রায়ই বলি যে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় বলি। এই জন্য বলি যে প্রথম দিকে আমার ভালো লাগতো না গ্রাম, তারপর আস্তে আস্তে এদের সঙ্গে ওঠা বসা, এবং আমার এখন মনে হয় আমার জীবনের ওই 5 বছর যদি আমি গ্রামে না থাকতাম, তাহলে আমার জীবনে একটা অসম্পূর্ণতা থাকতো। সেটা এই অর্থে যে আমি তখন যে গরম দেখেছি, গ্রীষ্ম, সেটা খাঁটি গ্রীষ্ম। জি। আমি চৈত্র মাসে ফাটা মাঠ সেটা দেখেছি, ফসল কেটে নেওয়ার পরে যে মাঠ যে ফেটে যায়, বা সেই কোলা, বরিশাল আমরা তো কোলা বলি, সেই কোলার মাঝখান জি। দিয়ে যে হেঁটে যাওয়া, সেইটা, সেই গরমটাকে, যে গরম কাকে বলে, গ্রীষ্ম কাকে বলে, গ্রীষ্মে যে আম পাকে, কাঁঠাল পাকে, এবং সেগুলো উপভোগ করা, গ্রীষ্মের নিস্তব্ধ দুপুর, ঘুঘুর ডাক, হ্যাঁ। আর একটা পাখি, যেটা আমরা কুক্কা বলি বরিশালে, কিন্তু মূলত হচ্ছে কানাকুয়া, মানে হ্যাঁ, হ্যাঁ। পাখিটার নাম। হ্যাঁ, পানের বরজের মধ্যে ওই পাখি একলা বসে থাকতো, এবং
দুপুরবেলায় ওই পাখি ডাকতো, ঘুঘু ডাকতো, এবং সেই ডাক সেই শৈশবে একটু মনটাকে কেমন করতো। সেই কেমনটা যে কেমন সেটা সেই সময় বুঝতাম না। হ্যাঁ, কিন্তু অনেক বড় হয়ে এসে সেই বিষয়গুলো খুব মিস করতে থাকি। তো ওই আমি বলতে চাই যে গ্রামের ওই টাইমটায় আমি প্রায় বলি যে যে কোনো মানুষেরই বা যে কোনো শিশুরই তার জীবনের একটা সময় গ্রামে কাটানো উচিত, এই জন্য যে তখন এবং ওখানে ইলেকট্রিসিটি ছিল না, সুতরাং রাত কাকে বলে, অন্ধকার কাকে বলে, আমি খাঁটি অন্ধকার দেখেছি, আমি খাঁটি জ্যোৎস্না দেখেছি, আমি খাঁটি গ্রীষ্ম দেখেছি, আমি খাঁটি শীত উপভোগ করেছি। হ্যাঁ, আমার নদীর পাড়ে বাড়ি, আর নদীতে অবগাহন, সাঁতার কাটা, গোসল করা, খেলাধুলা ইত্যাদি। এবং সে আমাদের ওই সময়টায়, এখনকার অবস্থাটা জানি না, তখন এক ধরনের খুব কালচারাল প্র্যাকটিসটা ছিল আমাদের স্কুলে। জানুয়ারি থেকে প্রায় মার্চ অব্দি প্রত্যেক বৃহস্পতিবার কালচারাল প্রোগ্রাম হতো হাই স্কুলে, প্রত্যেক বৃহস্পতিবার দিন হতো। তারপরে আমাদের ওই ইউনিয়নে, গ্রামের মধ্যেও কিন্তু তখন এই কালচারাল প্র্যাকটিস, যাত্রা, তারপরে তোমার জারি, পালা গান, এইগুলো প্র্যাকটিস গুলো ব্যাপক ছিল। আমি জানি না সেই সেই বেসিক জায়গাটা এখনো আছে কিনা, কিন্তু ওগুলো তো আমাদের বেসিক, আসলে সংস্কৃতির বেসিক। সেগুলোর চর্চাটা আমার মনে হয়, সরি টু সে, জ্ঞান দিতে চাই না, কিন্তু তারপর আমার মনে হয় যে এই সাংস্কৃতিক চর্চাটা সব জায়গায় থাকলে খুব ভালো হয়। কি জানো, যে মানে একটা মানুষ যখন সংস্কৃতি, তো সুন্দরের চর্চা যখন করে, তখন সে অসুন্দর হতে পারে না, তার মনটা অসুন্দর হয় না, সে একটা বা খারাপ কাজ করবে না, সে একটা মারামারি করবে না, একটা সন্ত্রাসী করবে না, সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে না। হ্যাঁ, সে একটা অবৈধ অস্ত্র টস্ত্র হাতে নিয়ে একটা হিম্যানশিপ ফিল করা, যে সেই সবের মধ্যে তখন সে যাবে না, সে সুন্দর হয়ে উঠবে। তার এগুলো দরকার। তো আমার শৈশবটা, আমি বলবো যে আমার শৈশবের এই 5 বছর আমাকে খুব সমৃদ্ধ করেছে। আমি 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 বা আমার ওই ওই সময়টার কাছে খুব ঋণী, গ্রামের কাছে ঋণী। ওই সময়টা আমি খুব ফিল করি, এবং আমি সত্যি সত্যি ভীষণ মিস করি ওই টাইমটা। প্রায় একা একা যখন থাকি, আমার বাসা বারান্দায় যাই, গভীর রাত্রে হয়তো ভাবি, মনে হয় যে আবার কি হবে, এরকম একটা একটা খাঁটি বর্ষা, একটা খাঁটি গরম, একটা খাঁটি শীত, এটা আবার কবে দেখা হবে। মানে শীতের কথাটার ক্ষেত্রে, আপনার যে শীতের সময় যে বরিশালের মানুষ সিন্নি খেত আর কি, ওইরকম কোন স্মৃতি বা শীতের পিঠার সে কোন তো আছেই, সে তো আছেই। মানে ওই যে আমাদের রসের যেটা হয় আর কি, খেজুরের রস থেকে, হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু ওই যে চুরি ফুরি করে খাওয়া, সেটা হয় নাই আর কি। সবাই যেমন ওই যে আসলে একটু অমুক জায়গা থেকে চুরি করে এনে রান্না করা হইলো, তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা হয় নাই। কারণ আমি ওই সময়টা বেশ কড়াকড়ির মধ্যে ছিলাম, পারিবারিক আবহে। তো সেই কড়াকড়ির ফাঁক দিয়েই আবার এই কালচারাল চর্চা ইত্যাদি, তার সেই ফাঁক দিয়ে একটু একটু সিনেমা দেখা, কিন্তু খুব কড়াকড়ির মধ্যে, মানে ওই রকম কিছুর মধ্যে যে ঢুকে যাবো সেটা সম্ভব ছিল না। শীত তো আমার ভাই, খুব প্রিয় ঋতু। শীত আমার খুব প্রিয় ঋতু। শীতটা তো আসলে গ্রামেই দেখা যায়, একদম সূর্য ওঠার আগে ভোর, কুয়াশা, ছোট্ট নদী আমাদের বাড়ির সামনে, কিন্তু এত কুয়াশায় তখন নদীটা অসীম হয়ে যেত, কারণ নদীর ওপার দেখা যেত না, তখন বিশাল বড় নদী। অদ্ভুত অদ্ভুত সব স্মৃতি, আসলে সবকিছু তো আসলে বলে বোঝানো যায় না, এগুলো হচ্ছে ফিল করা যায়, যেসব জিনিসের জন্য কষ্ট লাগে, মধুর সব সময়, এই আর কি। তো ভাইয়া, বরিশাল শব্দটি শোনার পর যে ছবি আপনার চোখে ভেসে আসে, সেই ছবিটা কি বা কেমন, আমরা জানতে চাই। আমি ছবিটা, মানে যেমন আমার কাছে যেটা মনে হয়, আমি প্রায়ই বলি যে পাহাড় দেখে এসে এক ধরনের বর্ণনা করা যায় যে পাহাড় এমন, পাহাড়ের উপরে মেঘ এমন, মরুভূমি দেখে এসে বর্ণনা করা যায়। তো সমতল ভূমির একটা সূক্ষ্ম, বরিশালের অদ্ভুত একটা সূক্ষ্ম সৌন্দর্য আছে, নদীর যে সৌন্দর্য, সমুদ্র দেখে এসে মানুষ ব্যাখ্যা করতে পারে, কিন্তু নদী এবং তার তীরভূমি এবং সেই জনজীবন, সেটার একটা অদ্ভুত সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যটা ঠিক ব্যাখ্যা করা যায় না, কিন্তু সেটার জন্য মনের মধ্যে একটা কান্না হয়।
সেটাকে পেতে ইচ্ছা করে। অনেকবার আগে আমি উজিরপুর না, সরি, এটা স্বরূপকাঠিতে রাজাপুর ইউনিয়ন বলে একটা জায়গায় মাহমুদুল ইসলাম টিপু, আমাদের বরিশালের একটা ছেলে, তুমি চেনো কিনা, আমার চেনা হ্যাঁ হ্যাঁ, কথা চিনি চিনি। মনে হয়। জালকাঠি, মানে রাজাপুর তো জালকাঠির ভিতরে। জালকাঠি না, রাজবাড়ি ইউনিয়ন আর ওই জায়গাটার রাজবাড়ী। নাম, রাজবাড়ি ইউনিয়ন। তো ওখানে ওর একটা নাটক, সরল গল্প নাটকটার নাম, সেটা শুট করতে গেলাম। গিয়ে এত অদ্ভুত লাগলো, নদীর পাড়ে সকালবেলা, ওই নদীর পাড়ের যে জমি, সেই জমির ভেতর থেকে ধোঁয়া উঠছে, কুয়াশার ধোঁয়া। যেতে যেতে আমার হঠাৎ মনে হলো যে জীবনানন্দ দাশের গ্রাম, এবং জীবনানন্দ আহ, আহ, রূপসী বাংলা আমার প্রিয় কাব্য, আমার প্রিয় বইও বলতে চাই আমি। রূপসী বাংলা পড়লে আমার মন ভালো হয়ে যায়, মন খারাপ থাকলে ওই বই দুই একটা কবিতা পড়লে আমার মন ভালো হয়। তো বরিশাল ওনার লেখায় ভীষণ ভাবে পাওয়া যায়। আমরা দেখেছি যারা সুপুরীর সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ। এই তো বরিশাল। জি। তো একদমই এই যে সুপারি গাছের পেছনে যে সূর্য অস্ত যাচ্ছে, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ শহর। এই তো সেই আমার কাছে বিশেষ করে বরিশালের নদীর চেয়েও আমি বেশি বিস্মিত হচ্ছে বরিশালের খাল নিয়ে। এত খাল বোধহয় কোথাও নাই। খালকে আমার খুব ইন্টিমেট মনে হয়, আপন মনে হয়। হ্যাঁ, খালের উপর দিয়ে যে বাঁশঝাড়, খালের উপরে মনে হয় যে একটা ছইয়ের মতো বানিয়ে ফেলেছে, এরকম জায়গা দিয়ে। আমার জানি না তুমি গিয়েছো কিনা, কিন্তু আমি বহুবার গেছি। তো বরিশাল বললেই আমার বিশেষ করে আমি বরিশালে যেটা মিস করি সেটা হচ্ছে বরিশালের সবুজ, বরিশালের খাল, আর বা জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তো বরিশালের আইকন, এবং হ্যাঁ, এখন definitely। বর্তমান সময়ের শেরে বাংলা ফজলুল হকের চেয়ে মনে হয় তার জনপ্রিয়তা একটু বেশি অ্যাজ এ কবি হিসেবে, বিশেষ করে ফরেন কান্ট্রি। সেটা অবশ্য জানি, দুইজন একদম দুই আহ, জায়গার মানুষ। তো জীবনানন্দ দাশের ব্যাপারটা তো আসলে একদমই অন্য। মানে এটা হচ্ছে যে ওই উম, কখনোই উনি প্রচারমুখী ছিলেন না, প্রচার চাননি। সাধনা একটাই ছিল, সেটা হচ্ছে কবিতাটা লেখা। এবং সেই কবিতা লেখা নিয়েও অনেক সময় উনি নিজে কিছু কিছু ক্ষেত্রে মুখচোরা ছিলেন, লাজুক ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাপারটাই এমন, যখন কোনো কিছু আসলে ঘটে তখন সেটা ঘটে যায়। জীবনানন্দ দাশের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। উনি আসলে ওনার যেটা করার উনি সেটা করেছেন। উনি ভৃতচারী লোক ছিলেন, কিন্তু সব মানুষ এখন তাকে চায়, তার লেখা চায়, তার লেখা পড়ে আনন্দ পায়। অনেক বড় ব্যাপার। আমরা ডেফিনেটলি আমরা ভীষণ গর্বিত যে এরকম একজন লোক বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তো ভাইয়া, অভিনেতা মোশাররফ করিমের আইকনকে, মানে প্রতিটা মানুষের বড় হওয়ার পিছনে একজন নায়ক থাকে, আপনার পিছনের নায়ককে, এটা আমাদের এটা খুব জানতে ইচ্ছে করে। জি। এটা একটু সরলভাবে বলা মুশকিল, কারণ টিপিক্যালি আমার আসলে কোনো আইকন নাই যে আমি অমুককে দেখে যেমন থাকে না যে আমি অমুকের মতো হতে চাই। এটাই তো বলতে চাচ্ছ বোধহয়। না না না, মানে হ্যাঁ। আপনার এই যে মোশাররফ করিম হয়ে হয়ে ওঠার পিছনে যে কারো না কারো তো অবদান বা হাত আর বা। সেটা ভিন্ন। সেটা আমি বলছি, সেটা তো বলাই যাবে। কিন্তু আমার এইরকম কখনো ঘটে নাই যে আমি ওনার মতো হতে চাই। এটা আমার কখনোই ঘটে নাই, ছোটবেলা থেকেই ঘটে নাই। হ্যাঁ, বাট আমি খুব আনন্দ পছন্দ করতাম, আনন্দিত থাকতেই পছন্দ করতাম। এবং সে আনন্দ আমাকে এই জায়গায় এনেছে আসলে। হ্যাঁ, আমি ভালোবাসতাম, ছোটবেলা থেকেই আমি অভিনয়কে ভালোবাসতাম, একদম ছোটবেলা থেকেই। মানে গাইডিং আমার সোর্স যতদূর, আপনার। হ্যাঁ, আমার স্কুলে যাওয়ার আগেও আমার একটা বিষয় হচ্ছে যে আমার আহ, উম, আহ, বাবা অভিনয় করতেন, কিন্তু সেটা অনেক আগে, আমি তার অভিনয় দেখিনি। উনি আহ, সে অভিনয় আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনি, কিন্তু ওনার আবৃত্তি আমি শুনেছি। কবিতা পড়তেন, কিন্তু খুব ভালো পড়তেন কবিতা। এবং আমাকেও শিখিয়েছিলেন। ওইটা একটা ব্যাপার। পরবর্তীতে তো ওই ওই সবসময় এর পিছনেই লেগে থাকা, স্কুল লাইফেও, কলেজ লাইফ থেকেই আসলে আমার ইন্টারমিডিয়েট এর সময় থেকেই তো ঢাকা একদম সিরিয়াসলি আমি ঢাকা আসা, কিন্তু ওই যে 5 বছর আমার গ্রামে, তারপরে যে ঢাকা আসার প্রধান কারণ
আবার ঢাকায় আসার প্রধান কারণ থিয়েটার করার জন্য, নাটকের জন্য, কোনো পড়াশোনা করার জন্য বা ইত্যাদিতে এটা না, আমাকে থিয়েটার করতে হবে। কারণ আমি তখন বেইলি রোডে একটা আমার বাবার সঙ্গে ওখানে আসলাম, তখন দেখলাম যে মহিলা সমিতির সামনে একটা সাইনবোর্ডে লেখা আছে থিয়েটারের নাটক, নাটকের নাম ক্ষতবিক্ষত। তো ওই প্রথম আমি বলি কি এখানে মঞ্চে নাটক হয়। এর আগে আমি আমি মঞ্চে বলতে আমি যেটা যাত্রা দেখেছি যে চারদিক খোলা, চারদিকেই দর্শক। আমার বাবা টিকিট কেটে আমাকে ওই নাটক দেখার জন্য ঢুকিয়ে দিলেন হলের মধ্যে। তো ওইটা বোধহয় সূচনা, ওই যে আমার বাবা যে এই কাজটা করলেন যে একটা টিকিট কেটে, আমার এই জায়গায় আমি তার কাছে ঋণী এবং তাকে আমার খুব এক্সেপশনাল মনে হয়, একটু অন্যদের চেয়ে আলাদা মনে হয় আমার বাবাকে। কারণ ছেলেকে থিয়েটারের টিকিট কেটে হলের মধ্যে গিয়ে বসিয়ে দেয়া, এটা আমি যে সোসাইটিতে বাস করেছি সেই সোসাইটির কোনো বাবার এটা করার কথা না বা জানার কথা না। যাই হোক, তো সেইটা দেখার পরে আমার মনে হলো যে এই জিনিসটা আমার করতেই হবে, এটা অসাধারণ। হ্যাঁ, তিন দিকে বন্ধ, সামনের দিকটা খোলা, অনেকটা সিনেমা হলের মতো, সামনে দর্শক, স্টেজের মধ্যেই ঘর বাড়ি, আলোর নানান ধরনের খেলা এবং অভিনয় অনেক আধুনিক। এই বিষয়টা তো আমাকে করতেই হবে। ওখান থেকেই আসলে আমার মনের মধ্যে ঢোকা। তারপরে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় একটু চেষ্টা করা অভিনয়ের জন্য, ছোটখাটো কিছু দলে কাজ করা, এবং ওই দলেও আমি অল্প কিছুদিন কাজ করেছিলাম থিয়েটারে, আরামবাগ থিয়েটার আরামবাগ। আপনি পরবর্তীতে আমাদের তুমি যদি বলো যে কার অনুপ্রেরণায় এবং কার কাছ থেকে আমার শেখা জানা, আমি আজকে অভিনয় করছি, আমার হয়ে ওঠা, এই সবকিছুর পেছনে একটি লোকের নাম আমি সব জায়গায় বলি বিভিন্ন সময়, তারিক ভাইয়ের কথা বলতেছি, তারিক আনাম খান। উনি আমার গুরু, আমাদের দলের নাম নাট্যকেন্দ্র। তো তারিক ভাইয়ের কাছ থেকেই আসলে অভিনয়ের যে যৌক্তিকতা, যৌক্তিক দিকগুলি, লজিক্যাল দিকগুলো, এবং অভিনয় কেমন করে আধুনিক হবে এবং একটা চরিত্রের মনস্তত্ত্ব বোঝা ইত্যাদিতে, ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়ন, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এই একই বিষয় নিয়ে আলোচনা, একই বিষয় নিয়ে প্র্যাকটিস করতে 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 কিছুটা তৈরি হয়তো হতে পেরেছি এবং তা দিয়ে করে খাচ্ছি, এই আর কি। না, আপনি মঞ্চে প্রায় এক যুগ কাজ করেছেন, তারপরে মিডিয়ায়, ওই সময়টা আপনার স্ট্রাগল করেছেন অনেক। আপনার ওই স্ট্রাগলের গল্পগুলো যদি দুই একটা আমাদের বলতেন, মানে ওই সময় আমি আসলে স্ট্রাগলের কথা মাঝে মাঝে জিজ্ঞেস করে লোকজন, কিন্তু আমি স্ট্রাগলটা ঠিক বিশ্বাস করি না আর কি ব্যাপারটা। কারণ আমাকে দিয়ে অন্য কোনো কাজ কখনো আমার ফ্যামিলি করাতে পারেনি। যেমন বাজার করতে পাঠানো, আমি বাজার করতে যেতাম না, আমি প্রয়োজন মতো পালিয়ে যেতাম, কারণ বাজারে যাওয়া, ওই মাছ বাজারে কাদা টাদা ইত্যাদি আমার ভালো লাগতো না। আমাকে দিয়ে কোনো কাজ, এবং আমাকে বা আমার ফ্যামিলিতে কিন্তু বলাই হতো যে আমি আসলে কামচোর বলতো, ফাঁকিবাজ, কোনো ধরনের কাজ করি না, গা বাঁচিয়ে চলা, এরকম একটা ইমেজ কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার ছিল, এবং সেটা এখনো আছে। আমি খুব একটা কাজ করতে পছন্দ করি না। তো আমি আসলে হচ্ছে কি যে ওই থিয়েটার করতে গিয়ে, নাটক করতে গিয়ে যা কিছু পরিশ্রম, যা কিছু কষ্ট, সেই কষ্টটা করতে আমার ভালো লাগতো। দ্যাটস ওয়াই ওটাকে আমি স্ট্রাগল বলি না। হ্যাঁ, স্ট্রাগল, ওটা যদি আমার কষ্ট লাগতো, আমার খারাপ লাগতো, তাহলে আমি করতাম না ওটা হয়তো। কিন্তু ওটা তো আমি ভালোবাসি আসলে। কারণ ওটা করার জন্য আমাকে যদি প্রত্যেকদিন 5 মাইল হেঁটে যেতে হয়, তাহলে তো আমি 5 মাইল হেঁটে যাব। আমি যদি আমার ভিতরে যদি সত্যি প্রেমটা থাকে, তাহলে আমি আমার প্রেমিকাকে দেখতে তো 5-7 মাইল হেঁটে যাব, আমার পকেটে পয়সা না থাকবে। তাহলে স্ট্রাগলের কিছু নেই, দিস ইজ লাভ, এটা ভালোবাসা। তো সেটা আর শুধু অভিনেতা হয়ে ওঠার কথা বলি না, একজন সংস্কৃতির কর্মীর বা হ্যাঁ, একজন যিনি সংস্কৃতি নিয়ে কাজ করেন, বিষয়টা মূলতই সাধনা। যদিও বিভিন্ন সময় চট করেই আচ্ছা আজ কালকের মধ্যেই কিছু একটা হয়ে যেতে পারি কিনা, হয়তো হয়ে যাওয়াও যায়, কিন্তু সেটা কিছু একটা, বুঝতে পারছো, সেটা কিছু একটা, কিন্তু কিছু হওয়া যায় না, মানে স্পেশাল কিছু হওয়া যায় না।
ওটার জন্য আসলে হচ্ছে গিয়ে যে ওই সাধনা এই শব্দটিও বহু পুরনো, আমরা শুনি, বাট শব্দটি আসলে কি, এর ব্যাপ্তি কি, সেটা আমরা অনেক সময় বুঝি না। কিন্তু আর উনি খুব সাধনা করেন, হোয়াট ইজ সাধনা? সাধনার একটা বড় জিনিসই হচ্ছে গিয়ে যে কোনো, আমার কাছে মনে হয় কোনো, আমি কি পাবো না পাবো, সেই আমি যখনই ভাবতে থাকি যে আমি এইটা করলে ওইটা পাবো, তখনই আমি রাক্ষস হয়ে উঠি। জি। কারণ তখন আমার মাথার মধ্যে কাজ করলে যে ওইটা আমি কবে পাবো, সেই কারণে আমি এইটা করছি। আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে আমি কবে পাবো কবে পাবো। আর আমি যদি এইটা করলে কি পাবো সেটা আমার মাথায় নাই, আমার এটা করতেই ভালো লাগছে, আমি এটা করতে ভালোবাসি, দ্যাটস অল। তো আমার ব্যাপারটা এরকম ছিল আর কি, আমার থিয়েটার করতেই ভালো লাগতো, আসলে ওই দলে যেতেই ভালো লাগতো। হ্যাঁ, দলে গিয়ে বকা বকাঝকা খেতাম, অনেক সময় গালবন্ধ খেতাম, সেগুলোও ভালো লাগার অংশ ছিল। হ্যাঁ, এবং দলের সবার সঙ্গেই যে যে পার্টিসিপেশন, কল শোতে যাওয়া, মানে এটা ঠিক তুমি থিয়েটার না করলে হয়তো বুঝতে পারবে না, এটা একটা অন্য ব্যাপার। এটা ভীষণ মনে হয় যে সবগুলো লোক আমরা একটা মহৎ কাজের চর্চা করছি দীর্ঘকাল ধরে, এবং একটা আহ, ওই তো একটা পরিবার হয়ে ওঠা। কিন্তু ওই যে পরিবার শব্দটাতে ওই ব্যাপারটা কমপ্লিট হয় না। মানে এটা থিয়েটারের যে থিয়েটারের সদস্যদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এবং যে সংস্কৃতির চর্চা, এবং একই সঙ্গে নিজেকে তৈরি করা, আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর এরপরে আবিষ্কার করা যে আমি মানুষ হিসাবে খুব অন্যরকম হয়ে গেছি, আমি মানুষ হিসাবে একটু আলাদা, আমি মানুষ হিসাবে বোধহয় আগের চেয়ে একটু সুন্দর, সেটা থিয়েটার দেয়। মানে সো বা স্ট্রাগলের গল্প কিছু নেই, পুরোটাই তুমি বলতে পারো পুরোটাই পরিশ্রম, পুরোটাই কষ্ট, কিন্তু বড় আনন্দ, সেই কষ্ট করতে আমার আনন্দ লাগতো, এই আর কি। বরিশালের লোকজ গানগুলো আপনি দারুণ রং ও ভঙ্গিতে গেয়ে ফেলেন। বিশেষ করে যমজ নাটকে দেখি আমরা, এই টোন কি আপনার কিভাবে আসলো আর কি মূলত? মানে তো ক্যারেক্টারাইজেশন যদিও একটু বরিশালের লোকজ গান না, লোকজ গান মানে এটা অন্য অঞ্চলেরই। আবার সব আঞ্চলিক গানেই যে আঞ্চলিক গান তাও না, অনেক আঞ্চলিক গান তো আসলে একদম পুরোটাকেই দাবি করে। মানে আঞ্চলিক গান যদি কোনো অঞ্চল নিয়ে বলা হয়, কিন্তু একটা গান যখন, একটা গানের বাণী যখন সার্বজনীন হয়, তখন সেটিকে আমরা, সেটি যদি চিটাগাঙের ভাষায়ও হয়, সেটাকে আমরা চিটাগাঙের গান হয়তো বলবো না, মানে আমি বলতে চাইবো না, দেখ ওটা ভিন্ন বিষয়। তো ব্যাপার হচ্ছে এই গানগুলো এই যমজের যে চরিত্রটির কথা তুমি বলছো, বিশেষ করে বোধহয় বাবার কথা বলছো, যমজের বাবা ক্যারেক্টারটা, জি। আমি আসলে প্রথম দিকে করতে চাইনি। কারণ হচ্ছে কি, যে সময় এই নাটকটা করার জন্য আমাকে বলা হলো, তখন আমার কাছে মনে হলো যে এটা আসলে ঈদের আগে আগে, রোজার সময়, তখন কাজের খুব চাপ থাকে। আর বা দর্শক হয়তো জানে না, অনেকেই জানে না যে আসলে বাংলাদেশে আমরা কোন অবকাঠামোর মধ্যে কাজ করি। বাংলাদেশে ফিল্ম মেকিং বা নাটক যে হচ্ছে, আমি প্রায়ই বলি, যেটা অনেকে বলে নাটক ভালো হচ্ছে না, আমি বলি ভালো হচ্ছে না তো দূরের কথা, হবে কেন নাটক? আমি এরকমই বলতে চাই এই জন্য আমরা যেমন করে আসলে যেভাবে থিয়েটারে আমাদের প্র্যাকটিসটা ছিল, এবং যেই উপায়ে, যে সিরিয়াসনেস থেকে আমরা কাজ করতাম, এখানে এসে সেইভাবে আমরা কাজ করতে পারি না, কারণ সেই সময়টা আমাদের দেয়া হয় না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আমরা আসলে এগুলো খুব ভেতরের কথা, তারপরে দর্শকদের জানা উচিত তো, কারণ আমাদেরই দেশ, আমাদেরই সংস্কৃতি, আমাদেরই সবকিছু, এই নাটকও আমাদের দর্শকদেরই নাটক, তাই না? সেই জায়গা থেকে মানে এই অনেক অসাধারণ কাজ আরো অসাধারণ হয়ে উঠতে পারতো, কিন্তু সেগুলো নানান ধরনের ওই সীমাবদ্ধতা, একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কাজের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী কাজগুলো করা যায় না। কারণ আমাদের এখানে একটি নাটকের বাজেট এবং পার্শ্ববর্তী দেশের একটি নাটকের বাজেট, সেটা আসলে মানে তুলনাই করা যাবে না, এত হাস্যকর বাজেটে আমাদের কাজ হয়। সুতরাং এই বিষয়ে খুব বেশি কথা বলার নাই। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে আমাদের ওই ক্যারেক্টারটা যখন আমাকে করতে বললো, তখন আমার মনে হলো যে এত অল্প সময় এই চরিত্রটা আসলে করা যাবে, মানে এটার জন্য আসলে সময় লাগবে, ডুব দিয়ে ভাবতে হবে চরিত্রটার মধ্যে ঢোকা, কারণ আমার বয়স তো ওটা না, আর ওই চরিত্রটার যে ধরন,
তার মধ্যে ঢোকাটা আমার কাছে অত সহজ মনে হচ্ছিল না। তারপরে ওই চাপাচাপি পিড়াপিড়ির কারণে মনে হলো ঠিক আছে করি, এবং সেটা এক ধরনের রিস্ক নেওয়া ছিল আসলে। আমি একটা রিস্ক, 1 মিনিট, সরি, একটা রিস্ক নেওয়াই ছিল ব্যাপারটা, যে আমার কাছে মনে হলো যে আমি এটা আসলে মানে কিভাবে করব। তো ফাইনালি মেকআপ যখন দিচ্ছিলাম তখন পর্যন্ত তখনও আমি চরিত্রটা নিয়ে ভাবছি যে কিভাবে কিভাবে, তো চট করে চরিত্রটা পেয়ে গেলাম ওর ভুরুতে। ভুরুটা এরকম করে রাখে, যে বুড়ো যে ভুরুটা এরকম করে রাখে না সবসময়, এবং সে খুব কৃপণ এবং সে খুব ধূর্ত। তো তখনই মনে হলো যে এই লোকটা তাকায় এরকম করে, এবং সবকিছুকেই সে সন্দেহের বাইরে কোনো কিছুকে দেখে না, সন্দেহ করে দেখে। এই প্রথম ক্যারেক্টারটা পেলাম, পাওয়ার পরে মনে হলো যে করি, এবং কাজটা করতে গিয়ে স্পেশালি যমজের জন্য সবাইকে আজাদ কালামকে মনে করতে হবে, সে এটা ডিরেক্টর, অনিমেষ আইচ, প্রথম দিকের বেশ কিছু স্ক্রিপ্ট ওনার লেখা, তাকে স্মরণ করতে হবে। এই টিমটা খুব একটা দারুণ ব্যাপার ছিল সেই জায়গা থেকে। আর আমি এই টিমটার ভিতরে তো একটু মনোমালিন্যের ব্যাপার হয়েছিল, এটা কি আপনি কি শেয়ার করতে চাচ্ছেন না? না, এগুলো তো নানান কিছু হতেই পারে, কারণ আমরা মানুষের মধ্যে, যদিও এর মধ্যে আমি সম্পৃক্ত ছিলাম না, কিন্তু আমি বিশ্বাস করি কি যে মানুষের এরকম তো হতেই পারে, আবার পুনর্মিলনও হতেই পারে, সেটা খুব স্বাভাবিক। আমার জীবনে তো এরকম ঘটে নাই যে আমি আমার বন্ধুর সঙ্গে, এমন বন্ধু আছে যার সঙ্গে হয়তো 1 বছর কথা বলি, এরকম ডেফিনেটলি তোমার জীবনেও আছে। হ্যাঁ, পুনর্মিলনটা হোক, এইটাই চাই। তো ভাইয়া, তো বাজেট নিয়ে কথা যে বললা, সেই গানগুলো ওই কাজটা করতে 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 মনে হয় যে বৃদ্ধ লোক যদি গুনগুন করে গানটা গায়, আমার দেখা, আমার অবজারভেশন থেকে এরকম বৃদ্ধ মানুষকে আমি দেখেছি যে যারা যিনি চুপচাপ বসে একটু মুর্শিদি গান, হ্যাঁ, সন্ধ্যার পরে একলা একলা হয়তো তার দাওয়ায় বসে, তার চৌকিটাতে বসে, যেখানে সে বসে সেখানে বসে তার মতো করে সে বিনোদিত হয়। তো সেই জায়গা থেকেই ওই গানগুলোর ব্যবহার। এই যে ভাই, বাজেট নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার কথা প্রসঙ্গে যেহেতু আসছে, আমি একটা কাজ নিয়ে যে কোনো একটা নামি দামি টেলিভিশনে গিয়েছিলাম, এবং ওইখানে আমার হেড অফ প্রোগ্রামার আমার পরিচিত। তো সে আমাকে ওই স্ক্রিপ্টটা পছন্দ করার পর 2,40,000 বললো, এবং সেখানে আমার 4 জন এ ক্লাসের আর্টিস্ট মানে কি করতে বললো। তো 4 জন আর্টিস্ট যদি আমি এখানে নিতে যাই, আমার নাটকটার মানে কস্টিং আপনার 2,20,000 মিনিমাম, তাতে কিন্তু আমার টানাটানি করে মেকিং করতে হবে। সেক্ষেত্রে আমার একটা নাটকের বাজেট এখন কি বলবো, এটা তুমি এখন তো বলতে চাই না, এই করে কি হয় আসলে। হ্যাঁ, সেখানে যে এই দেশে দর্শকদের একটি কথা বলতে চাই, যে তোমাকেও বলতে চাই, প্রায় এই কথাগুলি বলি, আমাদের দেশের বাইরে অন্যান্য সব জায়গায়, আমরা পার্শ্ববর্তী দেশেও যদি দেখি, তাহলে এই সংশ্লিষ্ট বিষয় ইনস্টিটিউশনের অভাব নাই, প্রচুর ইনস্টিটিউট সেখানে, তাই না? তো একটা দুইটা না, অসংখ্য। আমাদের এখানে তো সেই অর্থে সেইভাবে তো নাই আসলে। তো এখানে যে একজন ডিরেক্টর তৈরি হচ্ছে, একজন ডিওপি তৈরি হচ্ছে, অভিনেতা তৈরি হচ্ছে, তাহলে তারা কিভাবে তৈরি হচ্ছে? অভিনেতা তবু দেখা যাচ্ছে এই পর্যন্ত অধিকাংশ অভিনেতাই বাংলাদেশে যারা টেলিভিশন নাটক বা টেলিভিশন নাটকে বিশেষ করে যারা অভিনয় করেছে, অধিকাংশই হচ্ছে থিয়েটার থেকে তৈরি হয়ে আসা শিল্পী। তো থিয়েটারের পক্ষে সেটা সম্ভব, কিন্তু থিয়েটারের পক্ষে তো একজন ডিওপি তৈরি করা সম্ভব না, এবং সেটা তার কাজও না। এবং মিডিয়ার জন্য একটা ডিরেক্টর তৈরি করা, সেটাও তার কাজ না। তো বিষয়টা হচ্ছে যে তাহলে তারপরেও বাংলাদেশে অন্তত 10 থেকে 20 জন ডিরেক্টর তো আছে যারা খুবই ভালো মানের, খুবই ভালো মানের। আমি তো অনেক 2-1 জনের কথা বলবো, এবং আমরা অলরেডি দেখছিও যাদের কাজ, ফিল্ম যারা বানাচ্ছেন তাদের কাজ বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে এবং সেখানে প্রশংসিতও হচ্ছে। আমার কথা হচ্ছে এই লোকগুলো তৈরি হলো কিভাবে? এই লোকগুলো তৈরি হয়েছে কিন্তু এই অভাবের মধ্যে, এই বাজেটহীনতার মধ্যে, তার ব্যক্তিগত প্রেমের দ্বারা। তার হচ্ছে
নাটকের প্রতি, সিনেমার প্রতি, গল্পের প্রতি তার প্রেম, তার নিজের যোগ্যতায়, নিজের প্রেমের যোগ্যতায় সে তৈরি হয়েছে, তৈরি হয়ে সে সার্ভ করছে। আমার কথা হচ্ছে যে, আমার কথা হচ্ছে কিছু হওয়ারই কথা না, কারণ সে অবকাঠামোই নাই। সেখানে এত কিছু যে হচ্ছে আমরা অনেক সময় ভুলেই যাই, আমরা অনেক সমালোচনা করে ফেলি, কিন্তু আমরা ভুলেই যাই যে কোনো কিছুই নেই, তার মধ্যেই অনেক ভালো ভালো জিনিস এখনো হচ্ছে। এবং সেই হওয়ার কিন্তু কারণ এখন পর্যন্ত ফিল্ডে যারা ওয়ার্ক করে, ফিল্ডে ওয়ার্ক বলতে আমি বলতে চাচ্ছি সেই ডিরেক্টর, রাইটার, হ্যাঁ, ক্যামেরা পার্সন, লাইটের যে লোকগুলো, হ্যাঁ, এদের প্রেমের কারণে কিন্তু হচ্ছে যে এখনো এরা মনে করছে যে না, এই শটটা আর একবার দেই, বা তখন হয়তো আরেকজন বলছে ভাই সময় নাই, বাজেট কম, না না রাখ বাজেট দেই আর একবার শট। এই প্রেমের কারণেই এখন পর্যন্ত হচ্ছে। সো আমরা আশা করি আমাদের দেশে অনেক অনেক বড় মাপের, আমার দৃষ্টিতে অনেক অনেক বড় মাপের বিশ্বমানের শিল্পী জন্মগ্রহণ করেছে আসলে, এবং তারা অনেকে চলেও গেছেন। কিন্তু অনেক সময় আমার নিজেরও আফসোস হয় যে তারা আসলে তাদের সঠিক ব্যবহার হয়েছে কিনা, বা সেই এক্সপোজারটা তারা পেয়েছেন কিনা। ভাই এইখানে আমি একটা কথা বলবো, অবকাঠামোগুলো ঠিক থাকলে এবং এই বিষয়গুলো যদি ঠিক থাকতো, তাহলে তো মানে কিছুই ঠিক নাই, তার মধ্যে অসাধারণ কাজ হচ্ছে, কিন্তু বেশ কিছু অসাধারণ কাজ হয়েছে এবং এখনো হচ্ছে, চেষ্টা করে সবাই। আর যদি অবকাঠামো ইত্যাদি, তাহলে আমার ধারণা যে অনেক 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 ভালো ভালো কাজ। যে সিনেমা বা নাটক বা মিডিয়ার প্রেম থেকে কিন্তু আমাদের এই যে রাসেল আহমেদ কিন্তু তার জীবনটা পর্যন্ত দিয়েছে, আমাদের বরিশালের সন্তান রাসেল আহমেদ। স্মরণ করা উচিত আমাদের সকলেরই। রাসেল খুব ডেডিকেটেড ছিল, এবং রাসেলের সেই স্বপ্নটা ছিল, কিন্তু স্বপ্নটা ছিল মানে খারাপ লাগারই পৃষ্ঠপোষকতার অভাবে আর কি, পৃষ্ঠপোষকতার অভাব তো ছিলই, কিন্তু স্ট্রাগল পিরিয়ডটা বা এরকম এক সময়টা তো একটা সময় থাকে না, এটার ফল এক সময় হয়তো পাওয়া যায়, কিন্তু সেই যাই হোক, কিছু সব আল্লাহর ইচ্ছা। ও তো আর থাকলো না আমাদের মাঝে, রাখা গেল না, আফসোস, নিশ্চয়ই আফসোস। আর ভাইয়া ওই যে আমাদের যে এখন যে গল্পের সংকটটা, কারণ আমরা কিন্তু এখন স্ক্রিপ্ট রাইটারকে কিন্তু পেমেন্ট করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা মিউজিকটা কপিরাইট করতেছি, কারণ আমরা একটা মিউজিক করাতে গেলে তো ওই একই কথা। আমি তুমি তো বলবা যে এটা কেন, এই কেনটা হচ্ছে আমার দৃষ্টিতে হচ্ছে এই লাস্ট 15 ইয়ার্স এর রেজাল্ট এটা। কারণ 15 ইয়ার্স এ যেটা হচ্ছে বাজেট কম থাকায় আমরা একটা নাটক বানাতে গিয়ে দেখা গেল যে একজনের মাথায় একটা গল্প আসলো, সেই গল্পটাকে নিয়ে শুট করতে চলে গেল, কিন্তু গল্পকে নাটক করে তোলা, গল্পের মধ্যে নাট্য মুহূর্ত তৈরি করা, হ্যাঁ, গল্পটা সোজা কথা, গল্পটা নাটক হয়ে উঠবে যে, তো সেটার জন্য তো আসলে নাট্যকার লাগবে, যিনি নাটকটা বোঝেন, নাটক লিখতে জানেন। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে নাটকের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে না হলেও নাটকের ক্ষেত্রে কিন্তু সংলাপের একটা, সেটা স্টেজ নাটকের মধ্যে তো আমরা ভীষণভাবে দেখি, একদমই সংলাপ নির্ভর, হ্যাঁ, টেলিভিশন নাটকেও কম বেশি ব্যাপারটা আছে। তো সংলাপটা, যে কারণে আমরা সিনেমায়, কমার্শিয়াল ফিল্মে খুব দেখতাম যে সংলাপ রচনা আলাদা একজন, যে ডায়লগটা আলাদা একজন লেখে, কারণ ডায়লগ লেখার একটা মানে অ্যাক্টর ডায়লগ বললো, সেই ডায়লগটার মধ্যে এমন চমৎকারিত্ব থাকবে যে দর্শকের সংলাপগুলো মনে রাখে বা ওটা ভালো লাগে তাদের। তো যখন ওই রকম একজন স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে স্ক্রিপ্টটা লেখানো হয় না বা লেখানো যায় না অর্থের কারণে, তখন সেই সংলাপগুলো সুন্দর হয় না, নাট্যগুণগুলো ঠিক থাকে না, সেগুলো হারায়। তাহলে বলবো যে কেন স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে সেভাবে লেখানো হচ্ছে না? ওই যে কথাটা হচ্ছে বাজেট। একজন স্ক্রিপ্ট রাইটার, সে যদি স্ক্রিপ্ট রাইটার হয় তাহলে তার পেশা তো ওইটাই, এবং ওটা করে তাকে খেতে হবে, বোঝা গেল? তো এই বিষয়গুলোর কারণেই আর কি। অথচ এখন 10-15 বছর হয়েছে কি যে এই প্রফেশনটা, যে স্ক্রিপ্ট রাইটিং কে প্রফেশন হিসাবে যদি সেই যথেষ্ট অর্থটা তারা পেত, তাহলে সেটাকে প্রফেশন হিসাবে তখন কিন্তু অনেকেই নিতে চাইতো, অনেকেই লেখার প্রতি সিরিয়াস হতো। তারপরেও আমাদের এখন, আমার পছন্দের অনেক নাট্যকারই আছেন যাদের নাটক আমার অনেক ভালো লাগে। মানে এই মুহূর্তে অনেকেই আছেন, এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে, মাসুম ভাইয়ের কথা বলবো, মাসুম রেজা,
তারপরে কাজী শাহিদুল ইসলাম, বৃন্দাবন দা, তারপরে আমাদের ওহ এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, একটু পরে মনে ভাই করলে বলবো। ইন এরকম ফিউচারে অনেকেই আছে। চমৎকার একজন নাট্যকার পাবেন আমাদের, একবার সিনিয়র ফ্রেন্ড আমার, মাহফুজ আব্দুল লবি। উনি কিন্তু খুব আচ্ছা, চমৎকার লেখে, মানে ওনার লেখাটা ভালো অনেক লাগে না? বাহ বাহ। ভালো লেখে, অনেক ভালো লাগে। মানে And, উনি সুযোগ পেলে উনি ফ্লোরিশ হবে, মানে এটা আমি ফার্মলি বিলিভ করি আর কি। whatever it is, ওর ভিতরে যদি ব্যাপারটা থাকে আর ধৈর্যটা থাকে তাহলে ব্যাপারটা ওটা ঘটবে, হবে এই আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ভাই আপনার কাছ থেকে একটু গান শুনি, কারণ আমরা তো এই চলচ্চিত্র জগতের কথা বলছি, এটা হয়তো বা সাধারণ দর্শক এতটা নাও বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ, ভিতরের কথাগুলো। না কিন্তু তো আমার কাছে মনে হলো যে অনেক কিছু তাদের জানা দরকার, জানা উচিত, জি জি সেই জন্যই বলা বলা আর কি। হ্যাঁ। এখন দর্শকদের গান, কথা চিন্তা, গানের বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমি তো আসলে সিঙ্গার না, জি জি এটা একটা বিষয়। যে কারণে আমি সাধারণত নাটকের প্রয়োজনে যতটুকু গাই, এটা একটা সাধারণ মানুষ গান যতটুকু গাইতে পারে হয়তো ততটুকুই যোগ্যতা আছে, এর বেশি তো না। প্রথম কথা হচ্ছে যে আমি সিঙ্গার না, দ্যাটস ওয়াই আমার সুরে একটু ঝামেলা হতে পারে, ডিস্টিউন হতে পারে, তবে তালটা আমার কাটে না, তালটা ঠিকঠাক হয়। সেইভাবে যদি গ্রহণ করে তাহলে 2-4 লাইন গাওয়া যেতে পারে। আচ্ছা আমি অল্প একটুখানি গাই। কি জানি এতক্ষণ কথা বলার পরে গান কি দাঁড়াবে। আচ্ছা, কাহানাই আশা যাইয়া দাও গো মা নন্দরানী, কাহানাই আশা যাইয়া দাও, কাহানাই আশা যাইয়া দাও গো মা নন্দরানী, কাহানাই আশা যাইয়া দাও, হাতে দাও মা শরণনি, বেঁধে দাও মা চূড়াবেনি, গগনে বেলা হইয়াছে গো মা নন্দরানী, কাহানাই আশা যাইয়া দাও, কাহানাই আশা যাইয়া দাও গো মা নন্দরানী, কাহানাই আশা যাইয়া দাও। এই ধন্যবাদ, অসাধারণ লাগছে বস, অনেক শক্তিপূর্ণ লাগছে। অসাধারণ লাগার কিছু নাই, আচ্ছা, গাইলাম আর কি। আমাদের আলোচনার মাঝে একটু দর্শকদের অংশগ্রহণটা আমরা একটু নিয়ে আসি ভাই, যদি আপনি অনুমতি হ্যাঁ দেন। হতে পারে, হ্যাঁ হ্যাঁ অনেক, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমাকে পার্সোনালি একটা মেসেজ করছে আমাদের এই রফিক শ্রেণীবাদ, উনি সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ও যুগ্ম আহ্বায়ক, মানে বিএম কলেজ ছাত্রলীগের আর কি। তো ভাই আপনাকে, আমাকে মেসেজ করছে যে আপনাকে শুভেচ্ছা দিছে এবং লাইভে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে, এবং হ্যাঁ রফিকের সঙ্গে আমার তো বিভিন্ন সময় কথা হয়, খুব চমৎকার জি ছেলে, এবং ফোনে কথা হয়, এবং এই প্রোগ্রামে আসার জন্য তুমি জানো সবই, ও জি বারবার করে বলেছে, এবং আহ, ও থাকলে আজকে ভালো লাগতো, কেন থাকতে পারলো না সেটাও তুমি বলেছো। জি। আমাদের বরিশালের যে মেয়র শ্রীনিবাস সাদেক আব্দুল্লাহর মাতা, আহ, এই যে সে মারা যাওয়ার কারণে সে শোকাহত, নয়তো বা মানে সে হ্যাঁ, আমাদের সাথে মানে, আমরা সকলেই শোকাহত, তুমি অনুষ্ঠানের প্রথমেই বললে। আর মানে সে সাংস্কৃতিক অঙ্গনের, মানে আমাদের শাহানারা আপা, সে মানে সাংস্কৃতিক অঙ্গনের একটা বড় ব্যক্তিত্ব ছিল, এবং সে খুব পৃষ্ঠপোষকতা করতো আমাদের আমাদের মানে উদ্বুদ্ধ করতো ভিতর থেকে, যে চালিয়ে যা, আজকে না হয়, আজকে তোর অর্থ নাই কিন্তু একদিন একদিন হবে। মানে এই যে ইন্সপিরেশনটা আমরা কিন্তু তার কাছ থেকে পাইতাম, তো আমরা সত্যিকার একজন অভিভাবককে হারালাম আর কি। তো ভাই আমরা কিছু কমেন্ট পড়ি। এইখানে একজন লিখছে, তার গল্পের জন্য আমি সারাদিন গ্রুপে থাকি, মানে আপনার গল্পের জন্য আর কি। তারপর আর একজন লিখছে, আমার প্রিয় অভিনেতা, আমি দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে আপনারা যারা স্ট্রিমিয়ার সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করেননি তাদের নাম এবং ছবি শো করে না, এই জন্য আমি আপনাদের নাম এবং ছবিটা পড়তে পারতেছি না। তারপর আর একজন ইউজার লিখছে, ক্যাম্পাসে একদিন আসেন ভাই। আর এই ইউজারের কমেন্টটা আমি পড়তে পারতেছি না, শো করতেছে না টোটাল কমেন্ট। মোশাররফ বসে নিক্কা কই, যাক।
আরিফ মির্জা লিখেছে, করোনা পরিস্থিতি টিভি মিডিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার সম্ভাবনা কতটুকু? বা এই কোশ্চেনটার অ্যান্সারটা মনে হয় দেওয়া উচিত, মানে এটা চমৎকার কোশ্চেন করছে। মানে ব্যাপার হচ্ছে যে সেই ক্ষেত্রে আসলে করোনা বিশেষজ্ঞ হওয়াটা প্রথমে জরুরি, যে আমি আসলে করোনা সম্পর্কে কতটুকু জানি। তবে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আসলে সবকিছুই তো হুমকির মুখে পড়ে যাওয়ার মতোই। আসলে সবকিছুই যদি এই পরিস্থিতির কারণে সব জায়গাতেই কিন্তু কাজকর্ম কম হচ্ছে, খুব বেশি কিছু করা যায় না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে বিষয়টা তো আসলে মুশকিলেরই আমাদের জন্য। যত দ্রুত এই জায়গা থেকে আমরা সবাই মিলে বেরিয়ে আসতে পারি, তত সকলের জন্যই আসলে কল্যাণকর। আরেকজনকে আপনাকে বরিশালে বিএম কলেজে নিমন্ত্রণ জানাইছে, আরেকজন বলছে আমাদের কলেজ নিয়ে কোনো স্মৃতি আছে কি জানতে চাচ্ছি। বিএম কলেজে কি আপনার কখনো আসা হয়েছিল? আমার একবার গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। আসলে এত আহ, ভালোবাসা আমি আসলে আহ পাই নাই। এত ভালোবাসা আমরা জি, মানে আমার কাছে আহ, মানে এত ভালোবাসে ছেলেরা। আমি ওই অনুষ্ঠানে আমার ঢুকতে খুব কষ্ট হচ্ছিল। তো ওই দিন র্যাবের ভাইয়েরা খুব হেল্প করেছিল ঢোকার জন্য, এবং সবাই আহ, খুব চমৎকার একটা অনুষ্ঠানের মধ্যে গিয়েছিলাম আমি, আমার স্ত্রী। আমার খুব ভালো লেগেছিল। আপনাকে আমি পার্সোনালি আমাদের গ্রুপের সবার পক্ষ থেকে, যেহেতু আমি এখানে ফাউন্ডার অ্যাডমিন, নিমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতি বছর মানে একটা মিলন মেলা এবং পিকনিকের আয়োজন করব। যদি আপনার সময়ের সাথে মিলে, আপনাকে মানে অগ্রিম এই অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ দাওয়াত হ্যাঁ, আমার যেতে ভালো লাগবে, ভাবি ভালো সহ লাগবে আমার। ভাগ্যে সহ। আর আরেকজন ইউজার কমেন্ট করেছে ধান নদী খাল এই নিয়ে, বরিশাল। এই তিনে বরিশাল, হ্যাঁ। হ্যাঁ, চমৎকার লেখছেন। আপনার পাশে আছি, আপনি চালিয়ে যান, মানে কি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। বিএম কলেজে কোনো স্মৃতি আছে কি, মানে বিএম কলেজে আমি আপনার আসলে কোনো? ওখানে পড়িনি তো, কিন্তু আমি ওখানে আমি পড়াশোনা করি নাই, কিন্তু আমি আহ, এর অশ্বিনী কুমার দত্তের উপরে একটি বই বাংলা একাডেমি থেকে বের করেছিল, সেই বইটা পড়েছিলাম। তো সেই বইতে আমি একটা তথ্য পেয়েছিলাম যে একটা সময় ইনস্টিটিউশনটা এরকম ছিল যে ওখানে বড় লাট এসেছিলেন আর কি, এবং এত নিস্তব্ধ নিস্তব্ধ ছিল, এবং পড়াশোনার পরিবেশ এত চমৎকার ছিল যে উনি কমেন্ট করেছিলেন যে এটা শুধু এখানে না, ইংল্যান্ডে এরকম প্রতিষ্ঠান হওয়া উচিত। মানে বিএম আরেকজন কলেজ, জি কিন্তু বিএম জি কলেজ সম্পর্কে সেই সময় বড়লাটের মন্তব্য ছিল এটা। জি, সো মানে এমনিতে তো আর আমার ওখানে যেহেতু আমার বাড়ি তো গৌরনদী, এবং আমার বললামই তো অধিকাংশ সময় ঢাকায় কেটেছে, ওই অর্থে স্মৃতি নাই আসলে। আমরা বিএম কলেজের ইতিহাস, যেটা এখান পান্না স্যার এই অনুষ্ঠানে আসছিল, ফার্স্ট অনুষ্ঠানটা সেই করছিল, তার কাছ থেকে অনেক হুম। ইংরেজি আমলে আমাদের স্মৃতিগুলো শুনলাম আমরা, মানে অনেক কিছু। আর এইখানে আরেকজন ইউজার লাগছে দুই তারকার আড্ডা, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাকে। আপেল খাবা জন্মের কয়স্কুইসা, ওই যে ফাঁস করে ব্রেক ফাঁস। আপনার মনে হয় কোনো নাটকের ডায়লগ দিচ্ছে আর কি। আরে যমজের সংলাপ মনে হচ্ছে আর কি। জি 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 জি। যমজের সংলাপ, হ্যাঁ। আরেকজন লিখছে, ইমন ভাই আর যে অভিনেতা মোশাররফ লিখলো করিম ওর নাম ভাইকে। বোধহয় অসিত রায়। হ্যাঁ, অসিত রায়, অসিত রায়। আর আরেকজন লেখছে, ইমন ভাই অভিনেতা মোশাররফ করিম ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সরকারি বিএম কলেজ মুসলিম হলের পক্ষ থেকে। উনি মনে হয় মুসলিম হলের কোনো লিডার টিডার হবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। যাক, ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে। জি, জি। আমরা আনন্দিত মোশাররফ ভাইকে পেয়ে, আমরাও আনন্দিত মানে তাকে পেয়ে। আরেকজন লিখছে, অত্যন্ত পছন্দের অভিনেতার কথা শুনে ভীষণ ভালো লাগছে। সে ছাত্র জীবন থেকে ফলো করি বসকে, ছাত্র জীবনে কম্পিউটারে তার সকল নাটক লোড করা থাকতো। ভাই, তাকে কিছু বলবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাটক আসলে আপনাদের জন্যই তো করি, এটা আমার ভালোবাসা। আমার ভালোবাসাকে আপনারা ভালোবাসেন, এর চেয়ে বড় আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের একজন গুণীজন বিএম কলেজের সাবেক স্টুডেন্ট অ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস, উনি রাজনৈতিক নেতাও। তিনি একটা কমেন্ট করেছেন, দেখি, বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলের আধিক্যের জন্য মানসম্মত অনুষ্ঠানের অভাব বোধ করছি। এর উত্তরণের উপায় কি? আপনাকে ভবিষ্যৎ মানসম্মত গল্পে কাজ করতে দেখতে চাই। সম্প্রতি আপনার অভিনীত নাটকের গল্পের গুণগত মান তেমন ভালো ছিল না, বা এই বিষয়ে কিছু যদি কাইন্ডলি বলার। বললে হচ্ছে কি যে আমার এটা আসলে এইভাবে তো কমেন্ট করা যায় না। যেমন আমার ধারণা যে আমার
রিসেন্ট সকল কাজ উনি দেখেন নাই, আনিসুজ্জামান ভাইকে যদি জি বলি। জি জি। হুম। হ্যাঁ আহ, সকল কাজ হয়তো দেখা হয় নাই। জি আর জি গুণগত মানসম্মত ইত্যাদি ইত্যাদি কথা তো সব ঠিক আছে, কিন্তু সেগুলো কেন হয় না সেটা তো তুমি বুঝতেই পারলা কিছুক্ষণ আগে। তো বললাম যে জি। কোথায় আমাদের আসলে অনেক ল্যাকিংসটা কোথায় বড় আর কি? ল্যাকিংসটা কোথায়, অনেক বড় প্রতিবন্ধকতা আসলে আমাদের দেশে আছে। আহ এই একজন দর্শক লিখছে, বইয়ের সেলটা দেখে ভীষণ ভালো লাগছে, মিনি লাইব্রেরিটা দেখে মনে হলো প্রিয় মোশাররফ করিম অনেক পড়াশোনা করেন অবসরে। আমার ধারণা কতটুকু সত্য, প্রিয় অভিনেতার মুখে শুনতে চাই। মানে আপনার অবসর কালীন যে অ্যাক্টিভিটিস আমার সেটা উনি আমার জানতে চাচ্ছেন। পড়তে ভালো লাগতো আমার আর কি, কিন্তু এখন তো আসলে আগের মতো সেই সময় পাই না। সো আমার তো মনে হয় যে অনেক বই আমাকে অভিশাপ দিচ্ছে যে কিনে রাখছিস এখনো পড়িস না কেন। তো তবে পড়তে ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন দেখার জন্য ভালো, কিন্তু এর মধ্যে অনেক বই পড়া হয় নাই আসলে, তবে পড়বো আর কি। আর ধন্যবাদ সবাইকে, আরো অসংখ্য কমেন্ট আসছে, কিন্তু একটা অনুষ্ঠানে সব কমেন্ট তো আর পড়া যায় না, সেটা শোভনীয় দেখায় না। তো আমরা এখন বাইরের কাছে আমার পার্সোনাল কোশ্চেন, ভাবি আপনার জীবনের যথাযথ অর্ধাঙ্গী, আপনার দুঃসময়ে ভাবি যেভাবে সাপোর্টটা দিয়েছেন সেই গল্পটা আমরা শুনতে চাই। মানে ভাবি সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই, জুই ভাবি। হ্যাঁ, মানে স্ত্রীর প্রশংসা তো মানে করতে গেলে মানুষের এক ধরনের অস্বস্তি বোধ করে বা লজ্জা লাগে, কিন্তু আমি আসলে প্রশংসাটা করতে চাই। তার কারণ হচ্ছে আমার যে প্রফেশন, আমার যে ভালো লাগা বা আমার যে ভালোবাসা, আমার ভালোবাসাকে সে ভালোবাসে। এবং আমার কাছে মনে হয় যে মানুষের আহ দুটি মানুষের, বাকি আল্লাহ ভরসা, দুটি মানুষের বসবাসের ক্ষেত্রে দুজনের ভালোবাসাটা খুব জরুরি। আমার ভালোবাসাটা যদি খারাপ কিছু না হয়, তাহলে আমার ভালোবাসাকে সে যদি শ্রদ্ধা করে এবং তার ভালোবাসাটা যদি কোনো খারাপ জিনিসের প্রতি না হয়, সেটাকে আমি যদি শ্রদ্ধা করি, তাহলে সেটা খুব দারুণ ব্যাপার, তাহলে একসঙ্গে বহুদূর চলা যায়। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আসলে আহ, খুব বলার কিছু নাই, কিন্তু আহ, আমি অনেকের প্রতি যেমন কৃতজ্ঞ, আমার স্ত্রীর প্রতি কৃতজ্ঞ আমি ভীষণ ভাবে, যে আমি যে কাজটা করি সেই কাজটা করার ক্ষেত্রে সে আমাকে সহযোগিতাই করেছে, আমাকে অসহযোগিতা অসহযোগিতা কখনোই করে নাই। আহ, সেটা অনেক বড় ব্যাপার। আর আমি নিজে খুব ব্যক্তিগত কথা আসলে খুব বেশি বলাও যায় না। উম তারপরে বিষয় হচ্ছে যে মানে আমি মানুষ হিসাবে খুব বেশি ওই যে প্রথমেই বলছি যে ফ্যামিলিতে বলা হতো যে ফাঁকিবাজ। তো আমি আমি খুব না কি যে সাংসারিক লোক হয় না, যেমন সংসারটা বোঝে, সংসারের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোর ব্যাপারটা আমার মধ্যে নাই। এই ব্যাপারটা যে আমার মধ্যে নাই সেটা সে বোঝে, এবং সেটা সে দারুণভাবে সামলায়। এবং এতে অনেকের মনে হতে পারে যে আপনি একটা দায়সারা করছে, সুন্দর কথা বলে তার কাঁধের উপর সবকিছু চাপিয়ে দিলেন। তো চাপানো কিংবা অচাপানো কোনো কিছুতে আমি বিশ্বাস করি না। সেও সেটা আমি বিশ্বাস, ওই যে একটু আগে স্ট্রাগলের কথা প্রশ্ন করেছিলে, আমি বললাম যে আসলে স্ট্রাগল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আমি এটা ভালোবাসি কিনা। তো ভালোবাসলে আর কষ্ট মনে হয় না। তো সে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার কাজকে ভালোবাসে। আমি ধন্য এবং তৃপ্ত। ভাবিকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। জয়ভাবে আশা করি অনুষ্ঠানটা যদি কখনো মানে সামনে দেখেন বা পরবর্তীতে, ভাবিকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো ভাইয়া, আপনার কাছে কোশ্চেন, বাংলাদেশের নায়ক ইমেজ ব্যাপারটা আপনি ভেঙেছেন, নায়কের ইমেজের চেয়ে অভিনয় যে গুরুত্ববহ এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনি তা ইস্টাবলিশ করেছেন। অভিনয় কি আপনার রক্তে মিশে আছে? তা আপনার কথাই বুঝছি যে আপনার রক্তে মিশে আছে। তো এই নায়ক ইমেজটা ভেঙে যে অভিনয় যে একটা মানুষকে সুপার নায়ক করতে পারে, এই বিষয়টা ঠিক যদি কাইন্ডলি একটু বলতেন আমাদের। এটা আমি ভেঙেছি, এই কথাটা বলাও ঠিক না। এটা আগেও ভাঙা হয়েছিল, তারপরেও আবার ওই ব্যাপারগুলো থাকে। আর এটা নায়ক ইমেজকে ভাঙতেই হবে এমন কোনো আহ, ব্রত নিয়ে আসলে তো মিডিয়ায় আসি নাই। মানে এর আগে আম, ফরিদি ভাইও কিন্তু জি জি
রেসপেক্ট ফরিদি স্যারকে, আমি হ্যাঁ, অন্যতম ভক্ত তার। ফরিদি ভাই তো তাই করেছেন, যেটা হচ্ছে যে এবং যে চরিত্র, জি আহ, বিষয়টা হচ্ছে চরিত্র, আহ, নায়ক ব্যাপারটা এগুলো ব্যাখ্যায় গেলে আসলে এক ধরনের অনেক বানিয়ে তোলা তো, জি অনেক নায়ক এরকম আর কি। হ্যাঁ, তো আসলে আমি সবসময় ভেবেছি যে একটা ওই রকম বিষয়ের চেয়ে যেমন চরিত্রটা কি আমি খুব সহজভাবে ভাবতে পছন্দ করি। আমি ওই নায়ক তার সঙ্গে একটি নায়িকা, এই যে একটা ধরন, সেইটা আমি আসলে মানে কখনো ফিল করিনি, আবার সেটাকে অশ্রদ্ধা করেছি তাও না। আমার ধরনটা আমি এখনো মনে করি যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টার, ক্যারেক্টারটা কি আমার ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগলো, এখন এই ক্যারেক্টারটা কি আমি করতে পারবো, হ্যাঁ পারবো, তাহলে আমি করি, দ্যাটস অল। চরিত্রটাকে আহ কি করে বের করে আনা যায় সেই চেষ্টাটা, তো তো তার ফল খারাপ না, তার ফল ভালো, আমি ভালো ফল পেয়েছি। এবং আমি এখনো ব্যাপারটা এমন না যে এক সময় এরকম করেছি পরে করি নাই, তা না। আমি কিন্তু এই রিসেন্ট ওই আধারের ঋণ নামে একটা নাটক, আমাদের আবু হায়াত মাহমুদের, আমার খুব কাছের ছোট ভাই, ভালো ডিরেক্টর, বেশ ভালো নাটক বানায় ও, তো ওর এবং আমার পছন্দের ডিরেক্টর একজন। জি তো ওর নাটকটা আম, আধারের ঋণে আহ, ওখানে নায়ক ছিল আমাদের রমেশ রাজু, সে একজন ভালো অভিনেতা, থিয়েটার জি করে, প্রাঙ্গণে মোর দলে আছে এবং ও আমার পছন্দের শিল্পী। তো ওই টিপিক্যাল অবস্থানগত কথা চিন্তা করলে যে আমার এখন যে মানে মিডিয়ায় যে একটা অবস্থান, দর্শকরা পছন্দ করে, আর টিপিক্যাল অর্থে বাজার দর বলে যে কথা আছে, মানে যে চলছে আর কি, সেই জায়গা থেকে তখন আমার কিন্তু ওই আধারের ঋণে একটি রাজাকারের চরিত্র সেটি করার কথা না, বা অনেক হয়তো করতো, মানে করার কথা না যে আমি কেন এটা করব, ওয়াই নট, আমি ওই নায়ক চরিত্রটা কেন করব না। বাট ওই চরিত্রটি আমার ভালো লাগলো, ওই চরিত্রটা আমার ভালো লাগলো, ভালো লাগার কারণেই আমি করলাম। জি। আমি ভালো লাগাতে বিশ্বাসী, অত হিসাবে বিশ্বাসী না, এই আর কিছু না। তো আপনার আরেকটা পরিচয় আছে, হয়তো বা এটা অনেকেই জানে না, সে আপনি হচ্ছেন একজন ভালো কবি এবং কবিতাও ভালো লিখতেন কবি, কোন এক সময়, ভালো কবি খারাপ কবিতা কবি হয় লিখতেন। না, কবি কবি। হ্যাঁ, কবি কবি। আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই আর কি, অ্যাজ এ কবি হিসেবে আর কি। কবি, কবিতা মানে আমি জানি না, আমার একাত্তর লেখা ছাপা হয়েছে, কিন্তু আমি আসলে নিজে আহ, বলতে পারি হ্যাঁ কবিতা আমি আহ, একটা কবিতা বলি, ওটা অনেক আগের লেখা, ইন্টারমিডিয়েট লাইফের সময় লেখা, এখন এখন লেখা হয় না, সময় পাই না, এই আর কি। এবার লেখার চেষ্টা তো সকলেই করে, একটু একটু কবিতার চেষ্টা, তা আমার এটা আমার বরং চেষ্টা বলাটাই ভালো। তো সেই চেষ্টার একটা নমুনা আর কি পড়তে পারি, পুরোটা মনে আছে কিনা জানি না, যে আড়িয়াল খায় জলজ্যোৎস্নার মায়া, আমাকে দিগ্গজ করবে বলে অপেক্ষমান কাঞ্চন স্যারের ত্রিবেদ, হারিকেন ছাত্র সখা। আমি ওসব বুঝি, আমি আড়িয়াল খার জল বুঝি না, জ্যোৎস্না বুঝি না, আমি জল জ্যোৎস্নায় ডুব দিলাম। সমস্ত মুখখানিতে গাল দুটোই লাল, নাকের ডগায় শিশিরের মৌনতা, আমাকে দিগ্গজ করবে বলে অপেক্ষমান, ইত্যাদি ইত্যাদি। আমি ওসব বুঝি, আমি গালের লাল বুঝি না, শিশিরের মৌনতা বুঝি না, আমি গালের লালে ডুব দিলাম। 3, আমি এখন প্রেমের প্রেমে মেতে আম দুধের আঁটি হয়ে তৃপ্ত, প্রেমের আপাত সব রং সকল আস্বাদ ছাড়িয়ে কেবল শ্বাসের ভালোবাসা নিয়ে অপেক্ষা। আর তখন আড়িয়াল খার জল নলখাগড়ার গোড়ায় চাঁদের সঙ্গে করে ঈর্ষার প্রেম, আম দুধের আটিতে আবার জোয়ার, আবার কল্লোল। এই অসাধারণ বস, মানে থ্যাংক ইউ। প্রত্যেকটা ইমেজ, মানে ভিজুয়াল হয়েছিল, এরকম মনে হচ্ছে যে আপনি ভিজুয়াল কোনো নাটকে অভিনয় করতেছেন, এরকম আর কি আমার কাছে মনে হয়েছে। থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপনার সুন্দর কবিতার জন্য। আর আপনাকে এখন যেটা জানতে চাবো সেটা হচ্ছে কমেডি অথবা ট্র্যাজেডি বা সিরিয়াস চরিত্রের মধ্যে কোনটা আপনাকে টানে, মানে আপনি সব সব কমেডি। সব সব সবই টানে আমাকে। ট্রাজেডি খুব টানে, কমেডি বা হিউমার, স্যাটায়ার,
যাই বলো না কেন, সবই টান, সবই করতে ইচ্ছে করে, আহ, এবং করিও। তো এর মধ্যে যেহেতু বাংলাদেশের নাটকের ব্যাপারটা খুব ঈদ কেন্দ্রিক, জি কারণ ঈদকে কেন্দ্র করে খুব, এবং সেই সময়টা মানুষ খুব আনন্দে থাকতে চায়, যে কারণে বাংলাদেশে সবসময় দেখা গেছে যে শিল্পীদের ওই ঈদের সময়ে কমেডি নাটক হয় এবং সেগুলো আমরা করি। কমেডি খুব দারুণ ব্যাপার, অবশ্য খুব টাইমিং এর ব্যাপার, খুব মানে যার টাইমিং সেন্সটা নাই তাকে দিয়ে কমেডি হবে না, যার ভিতরে সেই রসটা নাই, রসবোধ না থাকলে ওটা হবে না। এবং সে ডায়লগের ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কমেডির সবচেয়ে রিস্কি দিকটা হচ্ছে ওইটা, যে তুমি একটা ট্রাজিক নাটক দেখতে বসলা, হয়তো তোমার চোখে পানি আসে নাই, হ্যাঁ একটা দুঃখের নাটক, তোমার চোখে পানি আসে নাই, কিন্তু একটু দুঃখ দুঃখ লাগলো, তারপরে তুমি কিন্তু খুব একটা আচ্ছা হ্যাঁ ঠিক, এর মধ্যে কেউ হয়তো কাঁদলো, তুমি কাঁদো নাই, আরো 10 জন কাঁদে নাই, কিন্তু তারপরেও বলবা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুঃখের নাটক, কিন্তু নিন্দা করবে না। কিন্তু কমেডির রিস্ক হচ্ছে ওইটা, যে নাটকটা হলো কিন্তু কেউ হাসলো না, তাহলে ওটা কিছুই হয়নি। দ্যাটস ওয়াই এই জায়গাটা, কমেডি এই জায়গাটা খুব রিস্কি আসলে। জি জি তবে চার্লি আমার জি হ্যাঁ, বলেন। বলো। না, হ্যাঁ, চার্লি চার্লি চ্যাপলিনের চ্যাপলিন কথা বলো। চার্লি চ্যাপলিনও বলেছিল যে এটা যে মানুষকে হাসানো সত্যি কষ্টের ব্যাপার আর কি। মানে হ্যাঁ, হাসানোটা যে পারে সে অনেক বড় মাপের অভিনেতা। ওনার মানে নামের সঙ্গে স্যার যুক্ত হয়েছে, স্যার চার্লি চ্যাপলিন, এত বড় মাপের একজন অভিনেতা। এবং ওনাকে ওনার সম্পর্কে নাসিরুদ্দিন শাহ বলেছেন একটা কথা, যে পারফেক্ট অ্যাক্টিং বলে কিছু নাই, বাট চার্লি চ্যাপলিন ওনাকে মানে ওই পর্যায়ে কিন্তু রেখেছে। কিন্তু আমাদের এখানে হয় কি, ওই যে তারপরে দেখবে কিন্তু ওখান থেকে কিন্তু আসছে সিনেমায়, বা কোনো জায়গায় দেখা গেল যে একটু অতি অভিনয় বা একটু একটু নিচু করে দেখা, আমাদের এখান থেকে যে উনি চার্লির পাঠ করে, চার্লি চ্যাপলিন, স্যার চার্লি চ্যাপলিন। তো সেটা আসলে আমরা কিভাবে একটা জিনিসকে কোথায় নিয়ে যাই, জেনে অথবা না জেনে, ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাই। বলো নেক্সট। জি আপনার কাছ থেকে মোস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে জানতে চাই। তার সাথে আপনার সম্পর্কটা কিভাবে হলো, বা এখনো তার সাথে আপনার যে সম্পর্কটা কিরকম, বা এই চমৎকার শুরু। সম্পর্ক। এবং সরোয়ার ভাই, আমি প্রথম আমার যে নাটকটা ক্লিক করে, অর্থাৎ দর্শক গ্রহণ করে, যে নাটকটার মধ্য দিয়ে সুজাগতার নামটা একটু ছড়িয়ে পড়ে আর কি, সেই নাটকটা হচ্ছে ক্যারাম। জি এই নাটকটা সরোয়ার ভাই আমাকে ডাকলেন, তখনও আমাকে কেউ এর আগে আর একটা নাটক, সেটা আমাদের আওলাদ ভাই, সৈয়দ আওলাদ, ওনাকেও চিনতে পারবো, বরিশাল আমাদের বাড়ি। বরিশালে আমার খুব কাছে। আওলাদ ভাইয়ের এর আগের ঈদে, রোজার ঈদে আমি একটা নাটক করলাম হেফাজ ভাই নামে, সেটা আমার হ্যাঁ কেন্দ্রীয় চরিত্র। সেটা তৌকির ভাই ছিলেন, তারিন ছিলেন, আমি ছিলাম। তারপরে ক্যারাম, কিন্তু ক্যারামটাতে একদমই ওখানে একদমই টিপিক্যাল অর্থে যে নায়ক চরিত্র, এর আগে এরকম চরিত্রে আমি অভিনয় করি। তো সরো ভাই সেই চরিত্রে আমাকে ডাকলেন, এই অদ্ভুত সাহসটা তার আছে। ডাকলেন উনি, নিশ্চয়ই ফিল করেছিলেন যে আমি ওটা ভালো করবো। তারপর একসঙ্গে কাজ করলাম। সরো ভাই আসলে যেইভাবে কাজ করেন, সেই ধরনটা, মানে সোজা কথা হচ্ছে খুব সিরিয়াসলি কাজ করার যে ধরন। এবং ক্যারাম কিন্তু উনি মাথায় রাখতেন না যে এটা কতক্ষণে শেষ হবে, কতক্ষণ ধরে শুট করব। উনি মাথায় রাখতে চাইতেন এটাই, যে যে কোনো উপায়, সেটা যে উপায়ই হোক না কেন, নাটকটা ভালো হতে হবে, অভিনয়টা ভালো হতে হবে। তো তারপরে তো সৌরভের সঙ্গে একাধিক কাজ, 420, তারপরে সিনেমা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, কাজগুলো যে করলাম একসঙ্গে। তো এই কাজগুলোর সময় বেশ চমৎকার সময় কেটেছে, এবং আমি বলবো যে অনেক সৃষ্টিশীল সময় কেটেছে। সামনে হয়তো আবার এরকম সময় কাটবে, এবং আমি খুব এনজয় করি তার সঙ্গ এবং তার সঙ্গে কাজ করাটা।
ধন্যবাদ। যদিও চলচ্চিত্র গুরুমুখে বিদ্যা না, যেহেতু সৈয়দ আওলাদ স্যারের নাম বললেন, আমি আসলে ডিরেকশনের যা কিছু শিখছি সেখানের 50% তার কাছ থেকে শেখা। মানে সে আমাকে অনেক গাইড করতেছে, সৈয়দ আওলাদ স্যারে। সে বলছে আসলে আমাকে খবর দেয়, তার বাসায় দাওয়াত খাওয়ায়, মানে তার সাথে মানে শিখায়, আমাকে উদ্বুদ্ধ করে বা উৎসাহিত করে। সেই জন্য স্যারকে আমি আসলে থ্যাঙ্কস না দিয়ে বা স্কিপ করতে পারলাম না ভাইয়া। না না, আচ্ছা, ওয়াই নট, আরে এটা তো করতেই হবে। জি জি। আচ্ছা, আপনার কাছে নেক্সট জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো অসংখ্য নাটক এবং বেশ কিছু চলচ্চিত্র কাজ করেছেন, তার মধ্যে আপনার কাছে সেরা বা ভালো লাগার কোনটা ছিল? এটা বলা মুশকিল, মুশকিল আসলেই। এই আমার হঠাৎ হঠাৎ দেখে আজকে যেটা সেরা বলবো, দেখা গেলো যে 1 মাস 2 মাস পরে বা 1 বছর 3 বছর পরে ওটা দেখার পরে আমার মনে হবে যে ধুর, কি অভিনয় করেছি। কিন্তু তারপরেও যদি বলো যেই একটা কাজের কথা তো বলা যাবে না, বেশ কিছু ক্যারেক্টার, যেমন আমার কাছে 420 ক্যারেক্টারটা আমার জি, ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার, ক্যারামের ক্যারেক্টারটা অবশ্যই। এফএনএফ এর ওইটা তো থার্ড মনে পার্সন, হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্যারেক্টারটা। তারপরে আহ, লাভলু ভাইয়ের সঙ্গে একটা নাটক করেছিলাম কবুলিয়তনামা, সেখানে আনোয়ার নামে একটা চরিত্র। জি এইরকম আরো বেশ কিছু আছে, যেমন জর্দা জামালের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা, ইভেন জি যমজের বৃদ্ধ ক্যারেক্টারটাও, জি। বৃদ্ধ যে ক্যারেক্টারটা করি, এরকম অনেক ক্যারেক্টারই আহ, আমার যে চরিত্রগুলো প্রিয় এবং যে চরিত্রগুলো করতে গিয়ে আমি উপভোগ করি বা করেছি। এখন জানি না, এখন হয়তো এমন হতে পারে যে কালকে দেখা পড়ে মনে হয় দূর জঘন্য অভিনয় করছে, এরকম মনেই হতে পারে, কারণ মানুষের তো রুচির পরিবর্তন হয়। জি। আপনাকে শেষ কোশ্চেন, সেটা হচ্ছে বর্তমান সময়ে নাটকের নান্দনিকতা বা মৌলিক গল্পের অভাবের কারণ কি মনে করেন? যদিও মানে এই বিষয়টা হ্যাঁ, এই নিয়ে উত্তর, এই বিষয়ের উত্তর একবার আসলে বিষয় নিয়ে আমরা আইসা কথাবার্তা গেছে, বলেছি। আইসা গেছে, ব্যাপারটা তাই, যদিও। আমি বরং খুব আশাবাদী জানো। আশাবাদী কি, জি ওই যে যেই কথাটা বললাম, যে আমরা এখানে যদি আসলে আরেকটু ঠিকঠাক মতো কাজ করি বা করার সুযোগ পায় সবাই, একজন ডিরেক্টর, একজন ডিওপি, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রী, সবাই যদি ওই আরেকটু ঠিকঠাক মতো সুযোগ পায় এবং প্রচুর ইনস্টিটিউট যদি এখানে হয়, তাহলে অসাধারণ কাজ হবে আসলে। আমি খুব আশাবাদী, কারণ আমি অলরেডি অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য বিএম কলেজের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনি আমাদের মানুষ, আমাদের মাঝে থাকবেন, নিশ্চয়ই। আমাদের ভালোবাসা গ্রহণ করবেন। আর আপনার ভাবি সহ আপনার ফ্যামিলি সবার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা রইলো। আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফেজ। সবাই আহ, ভালো থাকবেন। এই আহ, এই অনুষ্ঠানের সঙ্গে বা এই সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত, সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। বারবার দেখা হলে ভালো লাগবে, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ ভাইয়া। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা। সাথে থাকুন, ভালো থাকুন। করোনার সময় একটু নিজের নিরাপত্তার বিষয়টা একটু দেখবেন, বের হবেন না, আমরা খুব ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে আছি। আল্লাহ হাফিজ।